আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনার পুরো নাম কি? আমার নাম মেহেদী হাসান হিমেল। মেহেদী হাসান হিমেল। এখন কি করছেন? এখন শিক্ষকতাই করা হয়। পাশাপাশি অন্যান্য কিছু টুকটাক কাজ করা হয়। যেমন টুকটাক কাজের মধ্যে লেখালেখি করা হয়। পত্রিকায় বা বিভিন্ন বই-টই লেখা হয় এরকম। হ্যাঁ, আমি শুনেছি আপনি বইও লিখেছেন। আমি আমাদের সংগঠনের আ সদস্য আছে যে আপনার ছাত্র ছিল। তো ও আমাকে বলত যে হিমেল স্যার দুর্দান্ত কবিতা লেখে, ছন্দ লেখে, ছড়া লেখে আবার উনার বইও আছে কিছু। তো এছাড়া কিছু সাংগঠনিক কাজ আমরা করার চেষ্টা করি। সাংগঠনিক হ্যাঁ, সমাজসেবামূলক সাংগঠনিক কাজগুলা হ্যাঁ, এগুলা। সেই প্রসঙ্গে আজকে আসলে আপনাকে ডাকা। এখন আমি যেটা জানি যে আপনি ২ টা সংগঠনের সাথে জড়িত। হ্যাঁ, ওগুলোর নামগুলো কি? একটা হলো সবুজ করি বাংলাদেশ, আরেকটা আছে হলো বিসমিল্লাহ ফাউন্ডেশন। বিসমিল্লাহ ফাউন্ডেশনের কাজটা একটু ডিফারেন্ট। আমি বিসমিল্লাহ ফাউন্ডেশনের কাজটা আমি কি একটু পিছন থেকে ব্যাখ্যা করতে পারি? হ্যাঁ, বলতে পারেন, সমস্যা নেই। ২০১৪ সালের দিকে আমি ১ম আলো বন্ধু সভার সাথে জড়িত ছিলাম। তো সেখানে আমরা দেখলাম যে অনেকে আ মানে ওই যে গরিব যারা আছে তাদের জন্য আ কি বলে কম্বল, যে পাতলা কম্বলগুলো আছে ওগুলা দেওয়ার চেষ্টা করত। তা আমি তখন দাঁড়ায় একটু বলছিলাম যে পাতলা কম্বলে তো আসলে আমাদের শীত মানায় না। তা আমরা দিলে তাদের ভারী ল্যাপ দিতে পারি। আর একটা ল্যাপ তো অন্তত ৫ থেকে ১০ বছর পর্যন্ত তারা ব্যবহার করতে পারবে অনায়াসে। প্রয়োজনে যদি আমাদের বাজেট বেশি লাগে আমরা দেই। ওনারা সাধুবাদ জানাইছিল কিন্তু এটা বাস্তবায়ন করা তখন সম্ভব হয়নি। তো ওই ইচ্ছাটা আমার ভিতরে লালন করছিলাম যে আসলে যদি আমরা সুযোগ পাই তাহলে এটা আমরা করার চেষ্টা ভবিষ্যতে করব। হলেও আমরা চেষ্টা তো করব। পরবর্তীতে আমরা ২০০০ করোনার মধ্যে ২০২১ সালের থেকে আমরা এই সুযোগটা পাই। তারপর থেকে আমরা এই যে প্রতি শীতের মধ্যে চেষ্টা করি, বিসমিল্লাহ ফাউন্ডেশন চেষ্টা করে যে আ যারা যাদের প্রকৃত অর্থে আসলে দুস্থ লোক, প্রকৃত অর্থে যাদের কাছে শীতের কাঁথা নাই, আমরা এগুলা আ বিভিন্ন বাড়িতে লোক পাঠাই। বাড়িতে লোক পাঠাই এটা আমরা জানার চেষ্টা করি যে আসলে তাদের বাসায় আসলে কি লেপ আছে কি নাই। যেমন রাত্রে ৯ টার দিকে গেলে অনেকের বাসায় যদি কাঁথা থাকে বেশি, কাঁথা নিয়ে ঘুমাইলো। আর যদি কেউ যদি লেপ ছাড়া ঘুমায়, ওই বাড়িগুলো আমরা আসলে আইডেন্টিফাই করি। তো ওগুলা শনাক্ত করার পরে ওই বাসার মধ্যে আমরা মাথায় কইরা বা বিভিন্ন ওয়েতে আমরা ওগুলা তার পৌঁছায় মানে দেওয়ার আপনি চেষ্টা এই করি। জিনিসটা আ আ মানুষের কাছে দেওয়ার আগে একটু পর্যবেক্ষণ করতেন। হ্যাঁ, আর পর্যবেক্ষণ করা হয় যে কয়টা বাড়ির মধ্যে যেমন ৫ টা, ১০ টা, ২০ টা, ২৫ টা বাড়ি হোক, আমরা ওই ২৫ টা অর্ডার বানাই ল্যাব। বানাই তারপর ওই বাড়িতে আমরা দেওয়ার চেষ্টা করি এবং দেওয়ার আগে কেউ জানে না আসলে কে পাইবো। একমাত্র আমরাই জানি আসলে কারে, কারে দেওয়ার চেষ্টা হ্যাঁ, করছি। অনেক সময় দেখা যায় যে আগে একটা লিস্ট হয়ে যায়। ঠিক আছে? তো আপনি এই না, জিনিসটা না, করেন না না। আমরা করি না। আমরা পুরোটাই ছেড়ে দিচ্ছি আল্লাহর উপরে। হুম। যে আল্লাহ তাআলা আমাদের যদি ৫ জনের দেয় আমরা ৫ জন দিমু, যদি ১০ জনের দেয় ১০ জন দিমু। আর যদি ২০ জন দেয় ২০ জন দিমু। এরকম আমরা একটা চিন্তা একটু করি। ভালো দেব। আর এর পাশাপাশি যেমন হলো এই যে এবারে যখন শীত আসছে, শীতের মধ্যে আমার একটা চিন্তা থাকে, বিসমিল্লাহ ফাউন্ডেশনের চিন্তা থাকে। সেটা হলো যে যাদের অনেকে জ্যাকেট নাই, যারা বাহিরে কাজ করে। যেমন হলো কেউ ভ্যান চালায় বা কেউ রিক্সা চালায়। কিন্তু বাহিরে যদি যায় তাহলে দেখা গেল যে আ তাদের বাহিরে যাওয়া যদি মানে শৈত্যপ্রবাহ হয় তখন বাহিরে যাওয়া অনেকটা টাফ হয়ে যায়। ওই সময় আমরা চিন্তা করি যদি ওই লোকেরও যদি আমরা কিছু দিতে পারি, তাহলে ওই লোকে যদি ইনকাম করে তাহলে ৫ টা মানুষকে খাওয়াইতে পারবো। তো ওই সকল মানুষকে আমরা টার্গেট করি যে এমন কারা, কারা লোক আছে। তাদের আমরা হইলো একদম যেগুলো একটু দামি আছে শীতপ্রধান দেশে যেগুলো ব্যবহার করা হয়। ওইরকম উন্নত মানের যেগুলো এমনি মার্কেট প্রাইস প্রায় ৳১,০০০ উপরে বা ৳১,৫০০ হইতে পারে। ঐরকম গুলা নিয়ে এসে তাদের দেওয়ার চেষ্টা করি। এটা গত বছর থেকে এটা শুরু হইছে সাথে শীতের পোশাক দেওয়া। আর ঈদের মধ্যে এগুলা চলে আরকি। ঈদের মধ্যে ঈদের নতুন পোশাক দেওয়া। তারপর আ কি বলে? রোজার মধ্যে রোজার বাজার করে দেওয়া বিভিন্ন বাড়িতে। তারপর ঈদের বাজার করে দেওয়া। তারপর ইফতার দেওয়া। এই সকল ব্যাপারগুলো মানে মোটামুটি আমরা বিসমিল্লাহ ফাউন্ডেশন থেকে করার চেষ্টা করতেছি। প্রতি বছরই। আচ্ছা স্যার, ফুলকড়ি যেটা আমি ওই পেজে ভিজিট করছি সবুজ দেখলাম করি। ওখানে হ্যাঁ, সবুজকড়ি সরি সবুজকড়ি। তো ওটার মধ্যে আমি দেখছিলাম যে বৃক্ষরোপণ একটা কর্মসূচির মতো আপনার এরকম কিছু ছবি দিছে। এটা সম্পর্কে যদি একটু বলতেন। এইটার মূল হোতা হলো আমাদের মাহবুব আলম জয় ভাই সাংবাদিক। তো উনার তত্ত্বাবধানে আমরা অনেকেই কাজ করি ওই জায়গার মধ্যে। তাই সবুজ করি বাংলাদেশ বিভিন্ন জায়গাতে সবুজায়ন করার জন্য মানুষকে আসলে সুশৃ আ আ শ্রেণীবদ্ধ করার চেষ্টা করে। এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ওকেশন অনুযায়ী আমরা আসলে এটা বৃক্ষরোপণ করে থাকি ওটা। এছাড়াও দেখা যায় যে আ যদি মনে হয় যে কোনো একটা নতুন রাস্তা হইছে, ওই রাস্তার মধ্যে কোনো গাছ-টাছ নাই বা লাগানোর কোনো সুযোগ আছে, তখন আমরা বিভিন্ন ওই এলাকার মেম্বার যে আছে তার সাথে আমরা কথা বলি। তারপর তার সাথে কথা বলে আমরা ওই এলাকার মধ্যে লাগানোর চেষ্টা করি। কারণ আমরা গাছ লাগাইতে গেলে যত ভালো গাছ আছে সেখানে বাধাও আছে। আলাদা আসবে। তো আমরা দেখলাম গাছ লাগাইতে গেলে এখানে কিছু মানুষ আছে যারা এসে এগুলা বাধা দেয় যে তার আশেপাশে লাগানো যাইব না, এই রাস্তার পাশে লাগানো যাবে না। মানে উনি লাগাইবো, উনার একক মালিকানা এটা উনি দাবি করে। আমরা বোঝানোর চেষ্টা করি আসলে এটা আমাদের না। উনি লাগাবে, উনি ভোগ করবেন। হ্যাঁ। যদিও কিন্তু এটা সরকারি হ্যাঁ, জায়গা। সরকারি। তো আমরা বলে দেই আসলে এটা আপনিই খান, আরো ১০ জনও খাও। হ্যাঁ, এটা পরে আমাদের আসলে কিছু না। কিন্তু আসলে আমরা চেষ্টা করি এরকম। তো আমাদের কিছুটা আসলে এখানে তো মানে কি বলে বাধার সম্মুখীন হই আমরা এই কাজে। বহুদিন যাবত আমরা লক্ষ্য করে যাচ্ছি যে এই যে গাছ লাগানোর যে বিষয়টা, হুম, নিয়ম যে যখন একটা নতুন রাস্তা হয় এটা চার গাছ থাকলে এটার অনেক বেনিফিট পাওয়া যায়।
অ্যাক্সিডেন্টের সময় এরকম হয় যে এখানে যদি একটা গাছ থাকে গাছের মধ্যে গাড়িটা আটকে যায়, বা এটা আসলে অক্সিজেনের কাজে লাগে, অনেক ক্ষেত্রে কাজে লাগে, প্রকৃতির সব দিক দিয়েই অনেক বেনিফিট। কিন্তু এইটার মধ্যে এই যে আপনি যে টপিকটা বলেন অনেকে বাধা দেয়, আমি খেয়াল করলাম যে জায়গাটা সরকারি, কিন্তু উনি বলতেছে যে এখানে এসে একটা গাছ লাগাবে, ফল গাছ ফুল গাছ যাও, এটা উনি ভোগ করবে। জিনিসটা কিরকম না? এটা এই ধরনের মেন্টালিটি নিয়ে আপনি কি বলবেন? তাদের ভিতরে আসলে কি কাজ করে? আমরা আসলে এরকম সমাজে একটা শ্রেণীর মানুষ থাকবো যার আসলে তারা বাধা দিতে চাইবো, না আমাদের উচিত আসলে তাদের বুঝিয়ে বলা। আমরা যদি এখানে সংঘাত করার চেষ্টা করি তাহলে আসলে দুই পক্ষের মধ্যে এগুলা, আমি এখন সংঘাতকে লাগিয়ে গেলাম, কিছুক্ষণ পরে যদি ওরা ভেঙে ফেলে তো রাতে এটা সম্ভব। এই জন্য আসলে তাদের বোঝানোর আমরা চেষ্টা করি, যদি এটা আমরা যেহেতু এই এলাকার না, বিভিন্ন এলাকায় যেহেতু আমরা এটা লাগানোর চেষ্টা করি, তখন আমরা বুঝাই বলি যদি এই জিনিসটা আপনাদেরই থাকবো, যেহেতু আপনার জায়গা এখানে, আপনিও খাইলেন, স্কুলে বাচ্চারা এখানে যাবো, ওরাও খাইলো, যে খায় খাক, কিন্তু আমরা এখানে খাইতে আসবো না। আমরা এগুলো বললে ধীরে ধীরে কেউ হাইসা দেয়, খুশি হয়ে যায়। এই ব্যাপারগুলো আসলে একটু পজিটিভ দিক, বুঝাই বললে বোঝে, মানে কিছু কিছু মানুষ বোঝে। এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পেলাম দেশের একটা পরিবর্তন, ছাত্ররা যেটা করে দেখালো। এখন এটার মধ্যে এরকম হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংঘর মতো তৈরি হয়েছে। তো এখন এটার পজিটিভ দিকগুলো তো আমরা জানি কি হতে পারে, পজিটিভ মানে সবকিছুই পজিটিভ, ভালো। এখন এটা নেগেটিভ কিছু সাইড আছে কিনা? হ্যাঁ, নেগেটিভ সাইড গুলা নিয়ে আপনি কি বলতে চান? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা আছে, তো সেখানে আমরা যদি ভালোভাবে খেয়াল করি, আসলে ছাত্ররা জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে অনেক ত্যাগ স্বীকার করছে, অনেকে জীবন দিছে, অনেকে এই ভালো কাজে এগিয়ে আসছে। তো এখন বাজার মনিটরিং করার চেষ্টা করতেছে। তো এগুলোর নেগেটিভ সাইড হলো, যেমন আগে যে ক্ষমতাসীন দল ছিল তাদের মধ্যে কিছু পুচকে নেতা ছিল না, অনেক পুচকে নেতারা আছে, যেমন আগে যে ক্ষমতাসীন দল ছিল তাদের মধ্যে থেকে যেমন ছিল যে এলাকার বিভিন্ন মানুষকে সমস্যা বা নিজের স্বার্থের জন্য বিভিন্ন ধরনের সে সুবিধা নিয়ে থাকতো। এরকম আমরা দেখি আসলে বিভিন্ন জায়গার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে অথবা বেনামে তারা রাস্তার মধ্যে গাড়ি আটকাইতেছে, তারপর চাঁদাবাজি করতেছে, বিভিন্ন জায়গাতে তারা টাকা তোলার চেষ্টা করে। আমি আমার বাস্তব প্রেক্ষাপট থেকে বলি, আমরা যখন পদ্মা প্রান্ত থেকে আমরা জাজিরা প্রান্ত ওইদিকে যাওয়ার চেষ্টা করলাম, তো বাস যোগে যখন আমরা গেলাম তখন বাস ভাড়া ছিল 100 টাকা। আমরা ওই দিক থেকে যখন আমরা বেক করে আসবো তখন আমাদের ভাড়া বলতেছে, আমরা ওই দিক থেকে আবার একটা জায়গায় আসছি, সেখানে হলো 40 টাকা ভাড়া দিয়ে আসছি, সেখান থেকে আরেক জায়গায় আসছি, সেখানে 20 টাকা ভাড়া দিয়ে আসছি। ওই মূল পয়েন্ট থেকে আমরা এখানে আসবো, তো বলতেছে আমাদের 150 টাকা ভাড়া। আমি জিজ্ঞেস করলাম কৌতূহল হইয়া যে আসলে গেলেন, এখন 150 বলতে না, আমরা তো আরো বেশি দূরে গেছিলাম, কিন্তু এখন তো ফরিদপুর চলে গেছিলাম, এখন তো আমরা এইদিকে চলে আসছি, এখান থেকে কেমনে 150 টাকা ভাড়া? তো ওনাকে জিজ্ঞেস করার পর ওনার বললো যে আসলে এটা কিছু করে না, এখান থেকে উঠলে এরকমই। তো আমরা কিছু দেখলাম যে ওই জায়গার মধ্যে কিছু ছোট ছেলেরা আছে, ওরা এগুলো আসলে মনে হয় মনিটরিং করতেছে এমন কিছু। তো ওদের আমরা জিজ্ঞেস করলাম কি আসে বিষয়, তো ওরা বললো যে এখান থেকে উঠলে এরকমই। তাই ওরা বলতেছে, আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা, ওরা বললো যে আমরা ছাত্র। আমি দেখলাম ওদের চেহারার মধ্যে কারো মনে হইতেছিল যে একটু নেশা টেশা করে, এরকম লোকও আছে। যেহেতু আপনি একজন শিক্ষক, আপনি ভালো করে বুঝতে পারবেন একটা মানুষের দেখলে যে আসলে ছাত্র না কি হতে পারে। আমার সাথে আইডি কার্ড ছিল, তো আমি বললাম যে ও আবার আমার আইডি কার্ড দেখে খেয়াল করতেছে ভালো মতো। আমি বললাম তোমার আইডি কার্ড কই? আইডি কার্ডের কথা বলার পর একজন সরে গেল, তার একজন ডাক দিল যে ওই তো সবাই কে কোথায় আসো চাই, এখন ঝামেলা হয়েছে। আইডি কার্ড চাওয়ার সাথে সাথে দেখলাম দুনিয়ার মানুষ একটা গ্রুপ চলে আসলো, ওরা 4 দোকানে বসে ছিল, ওরা সবাই আসলো, সংখ্যাবদ্ধ ভাবে আটকানোর চেষ্টা করলো। তা আমরা খুব ইজিলি এটা মানে ট্যাকেল দেওয়ার চেষ্টা করলাম, জিজ্ঞেস করলাম যে আইডি কার্ডটা কোথায়, আইডি কার্ডটা দেখতেছে। তো একজন আইডি কার্ড দেখাইলো, তো আইডি কার্ডটা আমি হাতে নেওয়ার চেষ্টা করলাম, দেখি এটা ফেক কিনা। তখন দেখলাম আসলে ওরা এটা সরাই ফেলতেছে, যে আইডি কার্ড দেখানো যাবে না। এইটা বুঝলাম যে তখন একটা সমস্যা আছে। তো সে বলতেছে আইডি কার্ড দেখতে চান, এটা আপনি কে, আইডি কার্ড দেখামো কেন, আমরা আইডি কার্ড দেখামো কেন? তখন বুঝলাম যে হয়তো সমস্যা আছে। তখন আমি আমার আইডি কার্ডটা ধরে বললাম যে আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক, আমার সাথে যে আছে সে সেনাবাহিনীতে আছে, তার আইডি কার্ডটা বের করছে। আমি বললাম যে এবার তুমি কি বলো, বলো তোমার একটু দেখাও। তখন দেখলাম ওরা ঘাবড়ে গেছে। পরে অনেকে বললো যে স্থানীয়, আমরা পরে কিছুক্ষণ পরে বৃষ্টি নামতেছে, আমরা একটা দোকানে গিয়ে অপেক্ষা করলাম বাসের জন্য। আমরা যখন ওইদিকে চলে গেলাম, পরে জানতে পারলাম যে আসলে এখানে স্থানীয় কিছু বখাটে পোলাপাইন, ওরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়া ওরা চাঁদাবাজি করে। এর মধ্যে কিছু কিছু ছেলেরা আছে যারা ছাত্র হিসেবে ছিল, ওরাও বিভিন্ন হয়তো সংগঠন হিসেবে রাজনীতি করতো, ওরা এর মধ্যে আছে। আর বাকি যারা আছে এরা আসলে ছাত্রই না, কিন্তু এরা চাঁদাবাজি করতেছে ছাত্র নাম দিয়ে। এই ব্যাপারগুলো আসলে তো অবশ্যই আমাদের মানে খারাপ লাগার মতো। কি একটা অবস্থা! এইটা শুধু ওই জায়গায় না, আমাদের প্রত্যেকটা জায়গার মধ্যে আসলে এগুলো আমরা খেয়াল করতেছি। যেমন হলো আমাদের যে কলেজ ক্যাম্পাস আছে, এখানেও আমরা দেখতেছি যারা ছোট ভাই ব্রাদার ছিল আমাদের, এখন দেখলাম অনেকে এখানে শো আপ করে একটু উপরের র্যাঙ্কে যাওয়ার একটা চেষ্টা করতেছে।
অথচ আমাদের ছাত্ররা অনেকে আহ 4 আগস্টের দিন রক্ত দিছে, রক্ত ঝরাইছে। আমি ওদের জিজ্ঞেস করলাম তুমি কি সার্জিসকে চিন্তা? তো বললো যে স্যার না। আমি বললাম তুমি যে গেছো? কয় স্যার আমি যখন গেছি, মানে আমি যাওয়ার আগে আমি বলছিলাম, অনেকে বুঝাইছি যদি যাও প্রত্যেকে ব্যাগ রাখবো সামনে, সামনে ব্যাগটা রাখবো, যদি গুলি করে বুকে যাতে না লাগে, পিছনে লাগুক এটা বা অন্য জায়গায় লাগুক, তুমি বুকে যদি লাগে বা মাথায় লাগে এটা একটু সেভ করতে লাগবে যে কোনো ভাবেও। যদিও কেউ যায় এটা বাধা দেওয়ার আমার কোনো এখতিয়ার নাই, যেহেতু তোমাদের ইমানি জজ এত বেশি আছে, তোমরা যে যাইতেছো যাও। তো ওইভাবে বলা হয়েছিল, অনেকেই নামছে, ওরা প্রায় 20 জনের অধিক স্টুডেন্ট নামছে। তো কেউ কেউ তো যখন গুলি টুলি করা শুরু করছে, কেউ পলায় টলায় বিভিন্ন বাড়িতে অবস্থান করতেছে, আবার কেউ দেখা গেছে যে ইয়ের মধ্যে চলে আসছে, এই কৃষি ব্যাংকটা আছে, কৃষি ব্যাংক এই সাইডে গেছে, কেউ গেছে আবার হলো যে ব্যাকপুরের ভিতরে ওইদিকে না না ওই যে ইসলামপুরের যে রাস্তাটা আছে ওই রাস্তাটা গেছে, খালি স্ট্রিট ওইদিকে 2টা স্টুডেন্ট ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে ওদের গুলি করছে, 4টা গুলি, একজনের 4টা গুলি রাখছে, আরেকজনের 6টা গুলি রাখছে, 2টা গুলি রাখছে, টোটাল হলো 2 জনের হলো 6টা গুলি রাখছে। ওদের হলো টিয়ার শেল মারছিল। তা দেখলাম যে ওদের হলো মানে বলতেছে স্যার চোখ মুখ জ্বললে তখন মানে পানি দিতে পারে না, অনেক খারাপ অবস্থা। তো ওরা বলতেছে রক্ত ঝরতেছে, ওরা বলতেছে তারপর চাকাইতেছে, ইচ্ছা মতো চাকাইতেছে। তো বলতে হবে স্যার ক্লাস 10-এ পড়ে তো বয়স কম, ওরা বলতে হবে স্যার গুলি খেয়েছি খাইছি, চাকা তো লাগাইছি। বলতেছে যে আমার গুলি করছে চাকা লাগাই দিয়েছি। একজনে বলতেছে যে ঠিক আছে আর আধা ঘন্টা পরে যাই, আরেকজনে বলতেছে না তাহলে তো মারাই যাম, অবস্থা খারাপ। পরে মসজিদে যাওয়ার পরে কিছু নার্স টার্স ছিল, ওরা মানে গুলিগুলো বের করার চেষ্টা করছে। তো সেখান থেকে তারা অনেক কষ্টে আসছে। আমি ওদের জন্য নিয়ে আসার জন্য বের হয়ে গেছিলাম, যে বাইক নিয়ে বের হয়েছি, যা হয় হইব, মরলে মারা যাবো, এরকম একটা অবস্থা। কিন্তু ওই সময়টা ছিল, এখন ওদের আমরা বললাম যে সার্জিস আলম যে এখানে আসলো, তো তুমি কি যাও নাই দেখতে? তো বললো যে স্যার না। আমি বললাম কোনো আগ্রহ নাই? বললো না। তো আমাদের এখানে প্রায় অনেকগুলো যে হাই কোয়ালিটির ফ্যামিলির স্টুডেন্ট দুর্বল, হাই কোয়ালিটি মানুষ, কিন্তু হ্যাঁ ওরাও গেছে। ওদের জিজ্ঞেস করলাম যে তোমরা তো এখন গেলে না কেন? স্যার এখন ভালো লাগে না। তার মানে ওরা আসলে আল্লাহর ইচ্ছে চলে গেছে, আল্লাহ না ছিল এখানে যাওয়ার কোনো শুনে আমার পছন্দ কিছু দাঁড়ালো জিনিসটা আসলে। তো আমাকে এক ছেলে বললো, আমি ওরা জিজ্ঞেস করলাম যে ওর বাসায় গিয়ে খোঁজ নিলাম, ওরে পাওয়া যেতেছে না, ওর বাসাতে ফোন দিতেছে, আরেক বাসাতে ফোন দিতেছে, স্যার আমার ছেলে তো আসতেছে না, ওর মা চলে যাইবো। এখন দেখলাম ওর মা যদি ওই জায়গায় যে গুলি খায়, তো এই দায়ভার প্রায় কিছুটা আমার উপরে চলে আসে। আমি বললাম আপনি থাকেন আমি দেখতেছি। আমার বাসা থেকে আমি ওনাদের বাসায় আমি ফোন দিই নাই, যদি আমি ফোন দিতে একটা ঝামেলা যে জানাই বলি, জানাই যে এটা। পরে আমি ওইভাবে তৈরি হয়ে গেছিলাম যদি আমি গুলি খাই যাতে মাথায় না লাগে, অন্য জায়গায় লাগুক যাতে বাঁচতে পারি। পরে হেলমেট টেলমেট পরে ওইভাবে বের হয়েছি। যাওয়ার পর আমরা দেখলাম, খোঁজ টোজ নিলাম যে আসলে কি হয়েছে। তো আমরা জানতে পারলাম ওই ছেলে বলতেছে, তখন দেখলাম ওরা বেক করে আসছে। তো বলতে হবে স্যার যতক্ষণ ওই জায়গায় চাকাইছি তখন তো মনে হচ্ছে আরো চাকানো দরকার, এরকম মানে যে ইট দিয়া। কিন্তু বাসায় আসার পর বলতেছে আমরা কেন গেলাম, ওই জায়গায় গেলাম কেন, কি করলাম, কাগজ চাকাইলাম আর কি আর গুলি খেলাম, এটা বলতেছে সে। মানে এরকম বলতেছে, হাসতেছে আর ঘাবড়াইতেছে, এরকম অবস্থা। তখন ওর একটা কেওসের ভিতরে এইটাই আসলে বোঝা যায় যে এটা আল্লাহর ইচ্ছায় চলে গেছে, যে আল্লাহ কারে দিয়ে কার কি কোন কাজটা করে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। এটা আমার মনে করি বাংলাদেশের এমন একটা দিক বলেন, মানে বিশেষ করে আপনি ওই দিকটা উন্নয়ন দাবি করেন। প্রথমত শিক্ষার উন্নয়ন দরকার, শিক্ষার উন্নয়ন দরকার। এবং এটা যেহেতু রেকর্ডিং হইতেছে, আমি এখানে একটু কিছু জিনিস অ্যাড করতে চাই। আমি কোন একটা স্কুলে জয়েন করছিলাম, ওই স্কুলে জয়েনিং এর পরে স্কুলের প্রধান শিক্ষক আমাকে প্রচন্ড পছন্দ করতো, অন্যান্য হাই স্কুল লেভেল আর কি। তো অন্যান্য যে টিচার ছিল তারাও আমার খুব পছন্দ করতো। এর মধ্যে দেখলাম যে আসলে একজন শিক্ষকের সাথে আরেকজন শিক্ষকের কখনোই আসলে ভালো সম্পর্ক থাকে না ওই জায়গার মধ্যে। যদি কেউ যদি একটু মানে আপার লেভেলের টিচার হয়, তাহলে আরেকজন তারা আঁকড়ায় ধরার চেষ্টা করে। ওই জায়গার মধ্যে দেখলাম 2টা গ্রুপিং আছে, আমাদের খুব খারাপ। হ্যাঁ গ্রুপিং সাইট আছে। এবং আমি দেখলাম বাচ্চারা অনেকে রেজাল্ট খারাপ করতেছে। আমি জিজ্ঞেস করলাম স্যার এমন রেজাল্ট করে কেন? তো এক স্যার দেখলাম গালি দিল, ওই শালার প্রতি ইচ্ছে বেশি কি করবো। আমি বললাম স্যার তার শেখানোর দায়িত্ব কি আমাদের না? আর কি শিখাইবো, ও যার বাপের নাম লিখতে আর এর বেশি, অথচ তারা ক্লাস 10-এ পড়ে। আমি বললাম স্যার এইভাবে যদি চলতে থাকে তো রেজাল্ট খারাপ করবো। আমি দেখলাম তারা রেজাল্ট মার্কশিট দেখতেছিল, তখন আমি নতুন জয়েনিং করা, মার্কশিট দেখতেছিল, মার্কশিট গুলো আমি চেক করলাম যে স্যার প্রত্যেকটা জিনিস হতে এখানে ওরা নাম্বার কম পাইছে, এত খারাপ যদি করে থাকে তাহলে স্কুলের টিচাররা কি করলো? উনি বললো যে আসলে স্কুলের টিচারদের কাজ, ওরা প্রাইভেট পড়েনি এখানে, মানে উনি স্কুল। তাই আমি বললাম তো ওরা যে এখানে যে আসলো স্কুলে আমরা কি শিখাম, আমাদের তো স্কুলে শেখানো উচিত। তো ওনাদের কথা হলো আসলে যদি আমরা স্কুলে সব শিখাই তাহলে তো প্রাইভেটে যাইবো না। তা আমি এই বিষয়ে নিয়ে আরেকজন প্রধান শিক্ষকের সাথে কথা বললাম অন্য স্কুলে। তো ওই স্যারের আমি যখন প্রায় 2 ঘন্টা ওনার সাথে আলোচনা করলাম, তো স্যার আমার বললো আমি এই ব্যাপারে অবগত আছি। উনি হাসতেছে, মুসকি মুসকি হাসতেছে, আমার কফি অফার করলো। তা আমি খাইতেছিলাম, স্যারও খাইতেছে। তখন আমার বললো যে যদি একটা স্কুলের টিচার সর্বোচ্চ 20% থেকে 25% স্কুলে পড়াইবো, এটা বলতেছে 20 থেকে 25% পড়াইবো, এটা আমাদের আশেপাশে অত্র অঞ্চলের কোন স্কুলের শিক্ষক
তবে এই হেডসেটটা অনেক ভালো। আমি ওনার সাথে কথা বলে যতটা বুঝলাম, কিন্তু উনি না পারো কঠিন অবস্থায় যাইতে পারে না। কারণ আছে, যদি উনি যায় তাহলে টিচারদের সাথে ওনার মানে বেশি ভালো বন্ডিং হইবে না, হয়তো এরকম কিছু হইতে পারে। এছাড়া হয়তো অন্য অন্য কোনো অপারগতা থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে ভালো। উনি বলতেছে যে কোনো একজন টিচার যদি চায় দিতে পারে, উনি এখানে হয়তো 20 থেকে 25% দেয়। আমি বললাম স্যার বাকিরা দেয় না কেন? তাহলে এই দায় তো টিচারেরও। তো শিক্ষার্থীরা খারাপ করতেছে, ওরা যে অঙ্কে ফেল করলো, তো এই ফেল কি শুধু ওরা করছে, টিচারও তো করলো। অবশ্যই। তো উনি বললো যে না, এখানে তো যে ফেল করলো বা যেই করলো, এটা যদি ফেল না করলে তো স্যার কাছে পড়তে যাবো না। স্যার আমার বেতন দিই কত, 20,000। আর ও স্যারের কাছে যদি পড়তে যায়, স্যার বেতন পাইবে আর হলো প্রাইভেট থেকে পাইবে 50,000। তো এই মিলে হয়ে গেছে ওনার হলো 70,000। তো এখন ভালো চলবো। 20,000 দিয়ে উনি চলতে পারবো কিনা? তো এটা ওনারা আসলে সবাই অবগত আছে, টিচার অবগত আছে যে আসলে আমরা ভালোভাবে পড়াবো না। এটা কি আসলে, কি আমরা আসলে কোন সোসাইটিতে আছি? এই যে টিচাররা ওনারা আসলে এই ক্লাসে পড়াইতেছে না, প্রাইভেট কেন পড়তে হবে? যদি ওনারা তো ট্রেনিং এর প্রয়োজন দেওয়া হচ্ছে টিচারদের, যে ট্রেনিং এ কি শেখানো হচ্ছে, কিভাবে পোলাপানদের বাচ্চাদের আসলে শেখানো হয়, কিভাবে সহজে অল্প অল্প করে বোঝানো হয়। ট্রেনিং ওনাদের তো মাসিক 6 মাস পর একটা ট্রেনিং এ পাঠানো, ট্রেনিং এ পাঠানো, এমনকি ট্রেনিং থেকে একটা ভাতার মতো দেওয়া হয়, ট্রেনিং এ যাতায়াতের একটা খরচ, একটা ব্যাগ গিফট দেওয়া হয়, এত কিছু এত আপ্যায়ন করা হয়। তারপর ওনারা যদি এখানে এসে ক্লাসে এসে ঠিকমতো না পড়ায়, অঙ্ক না বুঝে, একটা অঙ্ক না দেখে, এটা যদি প্রাইভেট পড়তে আবার আলাদা যেতে, তাহলে তাহলে এই স্কুলের মূল্য কি রইল? যদি কোনো আমরা সুযোগ পাই, হ্যাঁ, যে আসলে আমরা মানে লাভ করার সুযোগ আছে, ওই লাভটা সবাই করতে চায়। এখন সবাই যদি করতে চাইতো, তাহলে তো আসলে আমরা এই যে আজকে টক শোতে বসতে পারতাম না, সেটাই। বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলতে কথা বলতে পারতাম পারতাম না, না। এই যে একটা পরিবর্তন হইতো না। তার মানে পরিবর্তন যারা ঘটাতে চায়, তারা কেউ কেউ হয়তো ভালো চায়। ভালো চাই। এখন বেশিরভাগ মানুষই আসলে চায় যে নিজের স্বার্থের কথা, আর নিজের স্বার্থের কথা যখন চিন্তা করে, তখন আসলে এরকম হয়। ওই যে একটা বাচ্চা যে আসলে নষ্ট হয়ে যেতেছে, রেজাল্ট আসতেছে না, এদিনে কোনো টিচার উদ্বিগ্ন না। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে অনেক কথা বলছিলাম, যে বর্তমান না, এই যে নতুন শিক্ষা ব্যবস্থা যেটা করছিল। আমি স্কুলে বিভিন্ন শিক্ষকদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক আছে, সরকারি স্কুলের শিক্ষকদের সাথেও। আমি ওনাদের সাথে কথা বললাম, স্যার আপনি কি মনে করেন বাচ্চাদের কি ভালো হইতেছে না খারাপ? বললো তো একদম খারাপ হইতেছে। আমি কি আপনি কি মনে করেন ওরা কি ওদের কিছু শিখাইতে পারতেছেন এখন, বা শেখানোর মতো কোনো কিছু আছে? বলতেছে না, ওইরকম কিছুই নেই। আমি বললাম তাহলে যে ওরা যে পড়তেছে, স্কুল আসতেছে, আপনার প্রতিবাদ করেন না কেন? তো এই বিষয়টা নিয়ে যদি প্রতিবাদ করে, তাহলে চাকরি চলে যাবো। তার মানে এরকম একটা অবস্থা ছিল, শিক্ষকরা চাইলে অনেক কিছু বলতে পারতো না, অনেকটা সরকারের কাছে আটকা ছিল। আর আমরা আসলে অনেকটা বুঝি যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হয়েছে, এখানে কি আসবো আর কি যাবো, দাম আমরা আগেও খাইছি, এখনো দাম খাইতেছি। কিন্তু মূলত শিক্ষার যে একটা প্রসার ঘটবো, এইটা আমরা আসলে নিশ্চিত। বা কি হইতে চাইতেছিল এটা আমরা জানি। ইসলাম ধর্ম যে ইসলাম ধর্মের মধ্যে যে প্রশ্নগুলো আসার কথা ছিল, এগুলো আমরা দেখছি লাস্ট যে পরীক্ষা হয়েছে, সেখানে এগুলো ছিল না। প্রায় একটু অন্যরকম, যে বৃক্ষরোপণ বা মানে ইস্যুগুলো ঘুরে ফেলছে এরকম। তো এই ব্যাপারগুলো আসলে আমাদের অনেকটা ভাবাইতেছিল। আমি যদি একটু বলি, আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যদি বলি, অনেকের আমি দেখি এমন যে শিরক, তাওহীদ, নিফাক, কুফর, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখি যে আসলে অনেকেই জানে না। অনেক ক্লাস 10 এ পড়ে, তাও জানে না। তা জানে না কেন? ও তো প্রতি বছর বছর পড়ে। ও কিন্তু আসলে পড়ে, ও পাস করার জন্য পড়ে। এইজন্য ওরা যখন জিজ্ঞেস করা হয় তুমি এটা বলো, ও বলতে পারে না। যখন পরীক্ষা দেয়, ও তো পাস করেই আসছে, এবং দেখা যাবে যে হয়তো এই গ্রেড পেয়ে লাইছে। ও কোনো রকম বানায় লেখে। আর যে টিচার মূল্যায়ন করে, সেও আসলে না দেখে অনেকটা মূল্যায়ন করে। এইটার পিছনে অনেক লজিক আছে। আসলে শিক্ষা ক্ষেত্রে যে অপব্যবহার আছে, এটা নিয়ে বলতে গেলে অনেক লম্বা লিস্ট বের হইব। অনেকে আছে যে আমার এক বন্ধু আছে, ও দেখলাম যে বিভিন্ন স্কুলে খাতা দেখে। তো আমি জিজ্ঞেস করলাম, ও আবার আমার পিছনে বসতো, একটু দুর্বল স্টুডেন্ট। আমি জিজ্ঞেস করলাম তুই কেমনে খাতা দেখস? ও বললো যে আমার বলছে যে একে কয়ের মধ্যে সৃজনশীলে কয় এক দিতে, ক্ষয় এক দিতে, গয়ে দুই, গহে দুই। আর যদি দেখা যাচ্ছে ওরা মানে অল্প একটু লেখছে, তাহলে এক দিয়া দিবি, এরকম দুইয়ের মধ্যে এক দিয়া দিবি, এইভাবে বলছে, স্যারে বলে দিছে। ওইভাবে খাতা মূল্যায়ন করতেছে। তো এমন যদি অবমূল্যায়ন হয়, তাহলে তো একজন ভালো শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েও ভালো রেজাল্টটা করতে পারবো না। এছাড়া আরেকজন শিক্ষার্থী দেখলাম, ও খাতা দেখে, ও আমার স্টুডেন্ট, ও নিজে এই ক্লাস 8-এ ফেল করছিল, ও আবার অন্যদের খাতা দেখতেছে, খাতা মূল্যায়ন করতেছে, ও খাতা পাইতেছে, খাতা দেখতেছে, মূল্যায়ন করতেছে। তো ও নিজে অনেক কিছু জানে, আমরা তো দেখছি বা ওরে পড়াইছি জানি, ও নিজে জানা, তো ও কিভাবে খাতা দেখে? একজন শিক্ষক আসলে দায়িত্বজ্ঞানহীন যখন হয়ে যায়, তখন ওই জাতির জন্য আসলে দুর্ভোগ অপরিহার্য। আমার লেখার গতি হ্যাঁ। অনেক দ্রুত। একটা সময় অনেক দ্রুত ছিল। তো যখন আমি ক্লাস 8-এ পড়ি, ঠিক আছে? তখন এরকম হইছে যে আমি আমার লেখার স্পিডটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করতাম, যে আমি যতটুকু সম্ভব আনসার আমি এই নির্দিষ্ট সময়ে কভার করার চেষ্টা করব। তো আমার একটা গড় রেশিও ছিল এরকম, যে 100 তে পরীক্ষা কখনো 40টা হয়তো ঠিক ছিল। তো আর বাকি থাকতো হচ্ছে 6টা প্রশ্ন দিতে হতো, 6টা হচ্ছে 60। তো এরকম হয়েছে যে আমি একটা প্রশ্ন মানে ক আর খ এক পেজে, গ 1 পেজে আর গ লিখতাম 2 পেজে। মানে প্রত্যেকটা প্রশ্ন আমার 4 পেজ করে আমি লিখতাম। এটা 4 পেজ করে আমি যেমন লিখবই। আমি যা পড়ছি বই থেকে, এটা আমি 4 পেজটার মধ্যে দিতাম। তো
আমি দেখলাম যে পরীক্ষার রেজাল্ট দিছে যখন, খাতাটা তো আবার দিত ক্লাসে, হাই স্কুলে এরকম হয় যে খাতা আবার দেখায়। হ্যাঁ এই যে আপনি যেটা বলেন যে ১, ২, ১.৫, আমার এখন মনে হলো আসলে আমার খাতাটা স্যার দেখে। কারণ কি ওই যে ৪ পেজ করে আমি লিখছি, আমি ৬টা প্রশ্ন ৬ করে ৩৬ পেয়েছি। মানে একদম কমও না। মানে প্রত্যেকটার মধ্যে ৬, ৬, ৬। ওই যে আপনি যেটা বললেন যে ১, ২ এভাবে যোগ করে ও আসলে ওই হিসাব করে মনে দেখে গেছে। ঠিক আছে। আমার খাতাটা আসলে টিচার দেখেন। মুন্সিগঞ্জের স্বনামধন্য যে শিক্ষা প্রতিষ্ঠান আছে কেকে স্কুল, এই কেকে স্কুলে কয়েকজন টিচার এই কাজটা করে এবং এগুলো নিয়ে আমাদের সময় অনেকে আমরা কমপ্লেন করছিলাম। এর পরবর্তীতে অনেকবার হয়েছে। আমি একটা ইন্টারেস্টিং একটা আজকে তথ্য পেশ করি। আমি এটা অনেকবার আমার শিক্ষার্থীদের সাথে প্রেজেন্ট করছিলাম যে তোমাদের সাথে যদি কখনো যদি এমন রেজাল্ট যদি খারাপ আসে বা যদি ফেল করায় দেয়, তুমি যদি ভালো দিয়ে থাকো, আত্মবিশ্বাস থাকে, তাহলে এটা নিয়ে বলবা। যেমন আমি মোটামুটি কেকে স্কুলের মধ্যে আমার মোটামুটি অঙ্কের জন্য মোটামুটি অন্যভাবে সবাই চিনতো। ক্লাস সায়েন্স, আর্টস, কমার্স সবাই চিনতো অঙ্কের জন্য ডিফারেন্ট ভাবে। কেউ কেউ বিভিন্ন নাম দিত অঙ্কের জন্য। টিচারও অনেক ভালোবাসতো অঙ্কের জন্য। বিভিন্ন টিচার মনে করতো আমি হয়তো সারাদিনই অঙ্ক করি। ঠিক আছে, এরকম। এখন আলহামদুলিল্লাহ আমি অঙ্কের একজন শিক্ষক হিসেবে কাজ করতেছি। তা আমি যখন অঙ্কে পাস, অঙ্কে আমি ক্লাসে হাইস্ট মার্ক টেকার। ইংলিশ ভালো করছি, অঙ্ক ভালো করছি, হিসাব বিজ্ঞান ভালো করছি, ফিনান্স এন্ড ব্যাংকিং আমাদের সময় ছিল না, বাণিজ্যিক ভূগোল ছিল। তো ওগুলো আমরা দিচ্ছি। দেওয়ার পরে দেখতেছি আমাদের ব্যবসায় শিক্ষাতে আমার ফেল করাইছে। তো যখন আমাদের লাস্ট ক্লাস ছিল, শ্রদ্ধেয় একজন শিক্ষক ছিল, তো উনি ফেল করানোর পরে আবার উনি চ্যালেঞ্জ করতেছে যে বাজানরা তোদের আমরা ইচ্ছাকৃতভাবে করি নাই, তারা যা লেখছস তা পাওয়ার যোগ্য, এটা বলতেছে। তা আমার বললো, আমি আবার খাতায় ওটা পুরো পড়ছি, পুরো দেখলাম যে আসলে কেমন লিখছি, দেখলাম যে আমার তো সব ঠিক আছে, কমনও পড়ছিল, পুরো হুবহু বইয়ের সৃজনশীল ছিল। তা আমি তো পুরো পড়ে গেছি, মুখস্থ করছি, ওইভাবে লিখছি, আবার যেগুলো বানায় লেখা সেটাও ওইভাবে লেখার চেষ্টা করছি যা আমার ছিল। তা আমি স্যারে বললাম, বলতেছে যদি তাদের মধ্যে এমন কেউ থাকে যাদের রেজাল্ট বাড়বো, তাহলে সে দাঁড়ায় বলতে পারোস, তাহলে আমরা তার নাম্বার দিম, যদি এমন কেউ থাকে বল। তা আমি পরে হাত তুললাম। তো বললো যে তখন স্যারের দেখলাম একটু কেমন জানি আচমকা ঘাবড়ে গেছে, বলতেছে যদি তোর খাতাটা দেখবো না, সবাই পড়বো, সবাই শুনবো, তারপর জাজমেন্ট করবো যে তুই কি এমন লিখছিস। আমি বললাম যে স্যার ওকে ঠিক আছে। আমাদের সাথে একটা এক বন্ধু ছিল রিয়াজ, ও পড়লো। পড়ার পরে স্যার জিজ্ঞেস করতেছে কি রে হয়েছে রে, ও বলতেছে যে জি স্যার হয়েছে। তো সব পুরো ক্লাসে বলতেছে হয়েছে, জি স্যার। কি কস হয়েছে শিওর, জি স্যার। পরে দেখি উনি নাম্বার দিল, নাম্বার দেওয়ার সাথে সাথে ফিরে আরেকটা প্রশ্ন আমি বললাম স্যার গহ পড়েন। তো গহ পড়লো। তো পরে পরে বলতেছে হয়েছে এটা, তো বলতেছে জি স্যার। তা উনি আইডেন্টিফাই করতেছে বাচ্চাদের কাছে জিজ্ঞেস করে হয়েছে কিনা, মানে উনি জানে না বিষয়টা এরকম। তো পরে দেখলাম উনি নাম্বার দিল, নাম্বার দেওয়ার পরে তা আমি বললাম স্যার নাম্বার দিলেন কেন। তা স্যারে বললো হ্যাঁ। আমি বললাম স্যার নাম্বার দিলেন কেন। তো বলতেছে হয়েছে। আমি বলতে স্যার হয়েছে কাটলেন কেন, আমার তো প্রশ্ন যদি হয়ে থাকে তাহলে কাটলেন কেন। এটা আমি নবম শ্রেণীর কথা বলতেছি, তখন আমি নবম শ্রেণীতে পড়তাম। আমি বললাম স্যার তাহলে কাটলেন কেন। তা বলতেছে বাজান রে সবসময় মাথা মতো একরকম থাকে না, মাথা মতো গরম থাকে, বুঝতে বাসায় বউ টো ইত্যাদি ইত্যাদি। এটা বাস্তবতা একদম মিথ্যা কথা। কারণ স্ত্রী সবারই কম বেশ, যারা শিক্ষক একটা অবস্থানে চলে যায়, স্ত্রী তখন তাদের থাকে। তো থাকার পর আমার বাসায় তো স্ত্রী আছে, তা আমি তো এই জন্য আমি একজনের ছাত্রের খাতার উপরে সেই ঝাল তুলতে পারি না। এইটা একটা ইস্যু, জাস্ট একটা জিনিস, যেমন রাজনৈতিক একটা ইস্যু থাকে না, অপরপক্ষ বিরোধী দল এটা করছে বইলা ধামাচাপা দেয়, এইটা একটা ইস্যু থাকে যে বউর সাথে কথা বলে মাথা গরম হয়ে গেছে। তখন দেখলাম নাম্বার দিল, নাম্বার দেওয়ার পরে আমি বললাম স্যার এর পরে প্রশ্ন পড়েন। উনি পড়বো না, উনি বলতেছে যে ওইটা পড়ছে, পড়ার পরে ফিরে আবার নাম্বার দিছে। নাম্বার দেওয়ার পর বললাম স্যার এরপরটা পড়েন, মানে প্রত্যেকটা জিরো জিরো দিয়ে রাখছে, এরকম একটা অবস্থা। পরে উনি বলতেছে দেখতেছে ঘন্টা হয়ে গেছে, আমরা তো কেউ বের হই না। পরে আমার বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুই তুই পাস, এটা বলতেছে। আমার অন্য যে বন্ধুরা ছিল ওরা সবাই দাঁড়াচ্ছে, স্যার আমারটা পড়েন, সে বলতেছে আমারটা পড়েন। তো স্যারের বললো যে আচ্ছা ঠিক আছে, এত কথা তো দেখতে পারবো না, তোরা যারা যারা 15 পেছস সৃজনশীলে সবাই পাস। তো আমরা কেউ মানি না, আমার বলছে খাতা দেখেন। পরে কয় যা তোর যারা 10 পেছস সব পাস। মানে তার মানে উনি নিজে জানে আমি সব খাতা ইচ্ছা মতো কাটছি। এর মধ্যে মানে 4-5টা খাতা ওনারা ইচ্ছাকৃত নাম্বার দেয়। মানে প্রথম যারা থাকে কয়েকটা খাতা, বা বিশেষ করে যারা তার কাছে পড়ে তাদের কয়েকজনের নাম্বার দেওয়ার পরে বাকি নাম্বারগুলো আসলে এইভাবে কেটে দেওয়ার চেষ্টা করে। একটা আতঙ্ক সৃষ্টি করলে শিক্ষার্থীরা তার কাছে পড়তে যায়। আর যতই বেশি শিক্ষার্থী পড়তে যাবে তত বেশি ইনকাম আছে এখানে, মূলত এইটা আসলেই থাকে। তো শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের আসলে আগে থেকে যে সমস্যাগুলো ছিল এখনো আসলে এগুলো একটু চলমানই আছে। আচ্ছা, আপনার মনে হয় না যে ছাত্র এই যে বাইরে বাইরে যে এই যে মানুষকে পরিবর্তন করার চেষ্টা করছে, এখন যে শিক্ষকটা এরকম করতেছে, এই শিক্ষকের কি ছেলেমেয়ে নাই? তো শিক্ষকের যে ছেলেমেয়ে ওনার একটা আন্দোলন আসে, তা ওই শিক্ষকের ছেলেমেয়ে কি উচিত না যে আমার ঘরটাকে আমি ঠিক করি তারপরে দেশ? আপনি এটা নিয়ে কি বলবেন? এটা আহ তাহলে যেই স্যার ম্যাডাম গুলো এই কাজগুলো করতেছে তারা কি সন্তান নাই? মানে তারা কি নিঃসন্তান?
তাদের পরিবর্তন তো করতে হবে, তাদের পরিবর্তন তাদের যে ঘরের সন্তান যারা শিক্ষক ছাত্র, তো ওদের তো এটা দায়িত্বটা পালন করা দরকার যে আমরা ঠিক আছে মানুষ সমাজ উন্নয়ন চাচ্ছি, তা আমাদের বাবা মা যে এরকম করতেছে ওনারা তো একটা পদক্ষেপ নেওয়া দরকার যে বাবা এটা ঠিক না। প্রকৃত অর্থে সবাই উন্নয়ন চাইতেছে না। এটাই প্রকৃত অর্থে যদি সবাই উন্নয়ন চাইতো জিনিসপত্রের দাম এখন বাড়তি হইতো না। বৃষ্টি হলে একজন রিক্সাওয়ালা আমাদের হ্যারাসমেন্ট করতো না, বেশি রোদ উঠলে হ্যারাসমেন্ট করতো না। তার মানে আমরা রিক্সাওয়ালাদের নিয়ে ভাবি, আর রিক্সাওয়ালা সুযোগ পেলে আমাদের ভাবায়। ঠিক আছে, তো সবাই আসলে সুযোগের কাঙাল। সুযোগ পাইলে তখন আসলে দেখা যায় আসলে ভালো আর মন্দটা। যারা ভালো তাদের পিছনে একটা হলো আমি আপনার একটা সুযোগ দিলাম, ঘুষ খাওয়ার সুযোগ দিলাম, আর আরেকজন সে ঘুষ খাওয়ার সুযোগ পেল না, সেও ঘুষ খায় না, আপনি ঘুষ খেলেন না। একজন ঘুষে খাওয়ার সুযোগ পায় নাই, সে ভালো, সে ঘুষ খাওয়ার সুযোগ পায় না, সে ঘুষ খায়ও নাই। আর আরেকজন ঘুষ খাওয়ার সুযোগ পাওয়ার পর খায় নাই, ভালো কে, অতি উত্তম কি? একজন ঘুষ খাওয়ার সুযোগ পাইছে, একজনে ঘুষ খাওয়ার সুযোগ পাইছে কিন্তু ঘুষ খায় নাই, আরেকজনে ঘুষ খাওয়ার সুযোগ পায়ই নাই, সে খায়ও নাই। দুজনে একজনে ঘুষ খায় নাই, উত্তম কি? এখন বিষয়টা হচ্ছে যে পায় না এত খায় না, এত সুযোগ পায় নাই, এই জন্য যে উনি অনেক ভালো এরকম না, এটা ভরসা কি যে উনি ভবিষ্যতে পাইলে আসলে খাইবো না, তাহলে কোনো গ্যারান্টি নেই। তাহলে উত্তম কি? যে আসলে পাইছে খায় নাই। চমৎকার, এইটাই আসলে কথা। যে সুযোগ পাইলো সে ছাইড়া দিল প্রত্যেকখানগুলো, তার মধ্যে ইমানে ওরকম জোশ আছে। হ্যাঁ ওরকম। আর যে ব্যক্তি এখনো খায় নাই, সে সুযোগ পাওয়ার পর কি করবে সেটা আসলে বলা যায় না। কারণ আমাদের সার্কেলে অনেকে আছে যারা সরকারি চাকরি করে, হয়তো এটা আমার বন্ধুরা অনেকে আমার পছন্দ করে, হয়তো দেখবো আমার সার্কেলে অনেকে আছে, কেউ অনেকে সরকারি চাকরি করে, বিভিন্ন ভালো ভালো জায়গার মধ্যে আছে, অনেকে ঘুষ খায়। আমি আসলে ওদের দেখলে অবাক হই, মাঝে মাঝে গল্প করি বিভিন্ন জায়গায় যে ওরা আসলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো একটা সময়, কিন্তু এখন দুর্নীতি করে, খুব সুন্দর ভাবে চায় যে এটা না দিলে তো আর হয় না, খরচপাতি তো আছে, এটা করতে লাগবো, এটা করতে লাগবো, বলে খুব সুন্দর ভাবে বলে, এবং বলার ভঙ্গিও অনেক ভালো, মানে যেভাবে খাইতে লাগে এটা খুব ভালোভাবে শিখে ফেলছে। তার মানে সবাই দুর্নীতির বিরুদ্ধে থাকে, যখন সুযোগ পায় তখন আসলে কে কি কোন পদে যাবো আসলে ওইটাই আসলে দেখার বিষয়। সুযোগ পাওয়ার পর মানুষ আসলে চেঞ্জ হয়ে যায়, সবাই না হইলো। আচ্ছা, আমরা আসলে আজকে অনেক গল্প করলাম, অনেক টপিকে আলোচনা করলাম। আমার মনে হয় যে শিক্ষা নিয়ে যদি কথা বলি আসলে এটা কখনো শেষ হবে না করবো। তো স্যার, আমাদের এখানে যারা অডিয়েন্স যারা দেখতেছে, ঠিক আছে, অনেকে আছে আসলে স্বেচ্ছাসেবক প্লাস অনেকে সাধারণ মানুষ, তো ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে সমাজসেবামূলক কার্যক্রম সম্পর্কে, আমরা চাই ওনারাও আসলে সমাজসেবার কাজে যাতে জড়িত হয়। ঠিক আছে, সমাজ সেবামূলক কাজের কথা বলি, তো সমাজ সেবামূলক কাজের মধ্যে অনেক ধরনের ভাগ ফকর আছে। যেমন সমাজ সেবামূলক কাজের মাধ্যমে অনেকে নিজের পেট ভরার চেষ্টা করে, নিজে ফেমাস হওয়ার চেষ্টা করে। দুইটা ব্যাপার, প্রথমত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সহকারে বিভিন্ন জায়গার মধ্যে যখন চলে যাব তখন সে অনেক হাইলাইট হইবে, এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো সমাজসেবা কাজের মাধ্যমে বিভিন্ন ধরনের ফান্ড কালেকশন করা হয়, এই ফান্ডের প্রকৃত হিসাব থাকে না, এবং সবচেয়ে বেশি দুর্নীতি এখানেই হয়। হ্যাঁ, এখন এইটার জন্য দরকার হলো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে তারা যাতে পুঙ্খানুপুঙ্খ হিসাবটা শুদ্ধভাবে রাখে। যেমন আমরা আমাদের ক্ষেত্রে যদি বলি, বিসমিল্লাহ ফাউন্ডেশনের যে আমি যেহেতু কর্ণধার, আমরা যেভাবে কাজ করি, আমাদের এখানে অ্যাপস আছে, অ্যাপস এর মাধ্যমে যে যখন দিল সাথে সাথে আমরা এটা লিখে ফেলি, কে কত টাকা দিচ্ছে, কোন মাধ্যমে আসছে, কত টাকা, সবকিছু, ইভেন কত টাকা কোন জায়গায় খরচ হচ্ছে, মানে 79 টাকা 50 পয়সা, 79 টাকা 50 পয়সা, সেটা জীবনে 80 হইব না, মানে 50 পয়সা মানে 50 পয়সা হইব, জীবনে এটা 80 হইব না। রিক্সা ভাড়া 15 টাকা গেছে, 15 টাকা, সেটা জীবনে 20 টাকা হইব না। এরকম ভাবে আমরা লেখার চেষ্টা করি। সবগুলো হিসাব আনার পরে তারপর আমাদের আয় ব্যয় ওই জায়গার মধ্যে সফটওয়্যার থেকে দেখা যায় কত টাকা আয় হইলো, কত টাকা ব্যয় হইলো, কত টাকা আমাদের ব্যালেন্স আছে এখন, তো এই ব্যাপারগুলো থাকে। তখন আমরা এগুলো সব স্ক্রিনশট কইরা আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওই আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিই। তখন সবাই এটা আসলে কেউ না চাইলে আমরা আসলে দেখানোর ব্যবস্থা করে দিই। সবার যতগুলো সদস্য আছে প্রত্যেকে জানার দরকার কত টাকা কোন খাতে ব্যয় হয়েছে। এখন এইটা যে জায়গার মধ্যে নাই সেখানে অবশ্যই ফাঁক ফোকর আছে, এইটা হওয়ার সম্ভাবনা 99% বেশি, স্বাভাবিক। এই জন্য আমি আসলে যারা সমাজসেবামূলক কাজ করে, আমি অনেকেই আসলে এরকম ভাবে শুরু করার পর আসলে এটা খুব দ্রুত শেষ হয়ে যায়। তো শেষ হওয়ার পিছনে আমার মনে হয় যেমন হিসাবের শুদ্ধতা না থাকার একটা কারণ হইতে পারে। তা আমি আসলে চাই যাতে তারা আসলে হিসাবের শুদ্ধতা তুলে ধরুক, যারা তারা মেম্বার আছে, মেম্বারদেরও উচিত জানার অধিকার আছে, আর তাদের উচিত হলো দায়িত্বের জায়গা থেকে সবাইকে জানানো, অবহিত করা, যেটা আমাদের আসনা ফাউন্ডেশন করে। আসনা ফাউন্ডেশনে আমরা এই যেমন এবার বন্যার্থীদের জন্য যে ফান্ড কালেকশন করছে, সেখানে আমি এখানে আমরা এক্সট্রা কোনো কিছু তুলি নেই। তোলা একটা কারণ ছিল, যদি গাড়ি ঘুরে যাই যে খরচটা হইব সেটা অনেক ব্যয়বহুল। তা আমি যখন ফেসবুকে এগুলো নিয়ে লেখালেখি করলাম, আমার কোনো স্টুডেন্ট ও 5,000 টাকা পাঠাইছে আমার মারে দিয়ে, বললো যে এটা স্যারের যেখানে ভালো মনে করে, উত্তম মনে করে সেখানে পাঠাই দিব। তা আমি পরে আসনা ফাউন্ডেশন এটা পাঠাইলাম।
পরে অন্য অনেকে আছে, আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে বিসমিল্লাহ ফাউন্ডেশনে যারা আছে, আমি বললাম যে যত দিতে চায় আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়া দেখ। আসুন্নাহ ফাউন্ডেশন এখানে যথোপযুক্ত ভাবে তারা হিসাব পরীক্ষা বিশুদ্ধতার সাথে কাজ করে। তো এমন আমরা বললাম যে আমরাও আসলে আমাদের জায়গা থেকে হয়তো আমাদের ছোট পরিসর, কিন্তু আমরা চেষ্টা করি হিসাবে বিশুদ্ধতা তুলে ধরার জন্য, যেটা আসুন্নাহ ফাউন্ডেশন করে। আর যেখানে বিশুদ্ধতা নাই সেখানে আসলে যে কি আছে আমরা অনেকটা দেখি বা জানিও, যেহেতু অনেকগুলো সংগঠনের সাথে মোটামুটি কাজ করছি, জানি এখানে অনেক রকমের ফাঁক থাকে এবং অনেকে কাজ করে না, এখান থেকে আসলে উপার্জন থাকে, এগুলো থাকে অনেকের এক্সট্রা, মানে হয়তো অন্যান্য কাজ করে এখান থেকে উপার্জন থাকে। তো এইগুলা না করা উচিত, তাহলে আসলে ওটা বেশি দিন টিকে থাকে না, এটা একটা বিষয়।